বাংলাদেশে আইনের শাসন, ন্যায্যতা এবং অন্যায্যতা কোন পর্যায়ের? দোকানের কর্মচারী দুর্নীতি করেছে, জালিয়াতি করেছে কয়েক কোটি টাকার, তাকে সিআইডি তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করছে, গণমাধ্যম সেই ছবি প্রকাশ করছে। বেনজির আহমেদ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শত কোটি টাকার, হাজার কোটি টাকার। তার কাছে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যায়নি, তাকে নিয়ে সংবাদ সম্মেলন তো করা দূরের কথা, কোনো প্রশ্নই করেনি তাকে। কেন এই দুটি সংবাদ শিরোনাম আপনাদেরকে দেখালাম এবং কেন আইনের শাসন এবং ন্যায্যতার কথা বলছি, এই দুটি সংবাদ শিরোনাম নিয়ে আলোচনাটা একটু পরে করব। তার আগে গতকালকে যে আলোচনাটি করেছিলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, তিনি বলেছিলেন ১,০০০ টাকা ঋণ খেলাপি জেলে, ১০,০০০ কোটি টাকার ঋণ খেলাপি সরকারের পাশে। কথাটার কতটা তাৎপর্যপূর্ণ সেই বক্তব্যটি যে শিরোনাম দুটি দেখালাম তার মধ্যে আছে। আরেকটু পরে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনারা একটু স্মরণ করে দেখেন, যারা পত্রপত্রিকা পড়েন, টেলিভিশনে সংবাদ দেখেন, তাদের স্মৃতিতে নিশ্চয়ই আছে বিষয়টি। মাঝে মধ্যে আপনারা অন্তত প্রতি বছর দু একটি সংবাদ শিরোনাম এরকম দেখবেন, অমুক অফিসের পিয়ন এত কোটি টাকার মালিক, ঢাকায় তার একটি বা দুটি বাড়ি। অমুক অফিসের একজন তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার ঢাকায় এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি। এরকম বিভিন্ন সংবাদ আমরা গণমাধ্যমে করে থাকি, আপনারা এই সংবাদগুলো পড়েন এবং এই সংবাদগুলো পড়তে গিয়ে আপনারা খুবই একটা মুখরোচক আলোচনার জন্ম দেয়। সাংবাদিকরাই এর জন্যে মূল কাজটি করেন। সাংবাদিককে এমনভাবে উপস্থাপন করেন যে একজন পিয়ন তিনি ১০০ কোটি টাকার মালিক, একজন পিয়ন তিনি ১০ কোটি টাকার মালিক, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের সাংবাদিকদের অবস্থা বা গণমাধ্যমের অবস্থা হয়েছে যে আমরা ওই একজন মালি, আমরা একজন পিয়ন, আমরা একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত আমরা ব্যাপক সাহসী এবং আমরা তাদের ছবি টবি সহ সংবাদ প্রকাশ করে দিই এবং এমনভাবে প্রকাশ করি, বিষয়টি এরকম দাঁড়ায় যে যেহেতু সে পিয়ন সেহেতু সে দুর্নীতি করতে পারবে না। কিন্তু ওই অফিসের যিনি বস, অর্থাৎ যিনি ওই অফিসটি পরিচালনা করেন অথবা যিনি ওই অফিসের মূল লোক, তিনি যে ১,০০০ কোটি টাকার দুর্নীতি করছেন সেটা নিয়ে আমাদের খুব একটা উচ্চবাচ্য থাকে না। এবং আমরা এও তুলনা করি না যে ধরুন একজন পিয়নের বেতন হয়তো ২৫,০০০ টাকা, তিনি হয়তো ২০ কোটি টাকার মালিক হয়েছেন অথবা তিনি ঢাকায় একটি বাড়ি করেছেন। আর ওই অফিসের যিনি প্রধান ব্যক্তি, তার বেতন হয়তো ধরেন ৭০,০০০ টাকা, ৮০,০০০ টাকা, ৮৫,০০০ টাকা। তো ২৫,০০০, ২০,০০০ টাকা বা ২৫,০০০ টাকা আর ৮০,০০০ টাকা বা ৮৫,০০০ টাকা বা ৭০,০০০ টাকা, পার্থক্য হচ্ছে বেতনের কত, ৫০ বা ৬০,০০০ বা ৬৫,০০০ টাকার। এই ৬০ বা ৬৫,০০০ টাকা থেকে তিনি ঢাকায় যে উচ্চবিত্তের জীবনযাপন করেন সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলি না। তিনি তার সন্তানদের বিদেশে পড়াশোনা করেন সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলি না। তিনি ঢাকায় একাধিক বাড়ি, গাড়ি ইত্যাদি ইত্যাদি করেন সেটা নিয়েও আমরা প্রশ্ন তুলি না। আমরা প্রশ্ন তুলি না মানে তুলতে পারি না। আমরা কাকে নিয়ে প্রশ্ন তুলতে পারি? আমরা প্রশ্ন তুলতে পারি তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিয়ে, চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়ে। এটা ভাবার কোনো কারণ নাই যে তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, মালি, পিয়ন, তারা যে দুর্নীতি করেছে সেটার কথা বলা যাবে না। নিশ্চয়ই তাদের কথা বলা যাবে, তাদেরকে ধরতে হবে। কিন্তু পাশাপাশি যারা শত কোটি, হাজার কোটি টাকার দুর্নীতি করে তাদের কি আমরা ধরি? রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি আমাদের আচরণটা কী থাকে? গণমাধ্যমের আচরণ তাদের প্রতি আমাদের কী থাকে? ওই যে ১,০০০ কোটি টাকা, ১,০০০ টাকার খেলাপি জেলে যায়। আপনাদের মনে আছে না, বছর দুয়েক আগের কথা, পাবনার কৃষকদেরকে জেলে পাঠানো হলো। তাদের এক একজনের ঋণ ছিল ১০-১২,০০০ বা ১৫,০০০, ২০,০০০ টাকা, তাদেরকে জেলে পাঠানো হলো। আর ওই যে ফরাসউদ্দিন আহমেদ যেটা বললেন, ১০,০০০ কোটি টাকা খেলাপি সরকারের পাশে বসে, কে সেই খেলাপি? গণমাধ্যমের এই সাহস নাই, গণমাধ্যম সেটা বলে না, নাম বলে না। কেউ কেউ কোনো কোনো সময় বলে, কিন্তু নাম বলে না। নাম বলে কার? ওই যে দেখেন, সিআইডি গ্রেপ্তার করেছে দোকানের কর্মচারী,
যে শিরোনামটি দেখালাম, দোকানের কর্মচারী, একটা স্বর্ণের দোকানের কর্মচারী, তিনি একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। সেই নেটওয়ার্ক তৈরিকে এনআইডি তৈরি করেছেন, ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, জাল দলিল তৈরি করেছেন, ফ্ল্যাটের মালিক হয়েছেন, 7 তলা বাড়ির মালিক হয়েছেন, লেখা হয়েছে কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা মানে কি, তিনি হয়তো 5, 7, 10, 20, 50 কোটি টাকার মালিক হয়েছেন। পুরো চক্রটি হয়তো এরকম 100 কোটি টাকার মালিক হয়েছেন। সেই দুর্নীতিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই দুর্নীতি এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সিআইডি যাদের গ্রেপ্তার করেছে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, অবশ্যই সিআইডি ঠিক কাজ করেছে, তদন্ত হবে, বিচার হবে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু একটা খেয়াল করে দেখেন তো, বেনজির আহমেদ, সাবেক আইজিপি, সাবেক আইজিপি, পুলিশের সাবেক আইজি, তার বিরুদ্ধে কত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। প্রায় একটা উপজেলা বা একটা জেলার সমান সম্পদের মালিক তিনি। যদিও তিনি বলেছেন যে এই সম্পদ তার পরিবার ব্যবসা করে আয় করেছে, একটার থেকে আরেকটা আয় করেছে, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে যে এই ধরনের ব্যবসা করা যায় না, সংবিধান যে এই অধিকার দেয় নাই, সেটা নিয়ে তো আমরা প্রশ্ন তুলছি না। আর ব্যবসা করে কত টাকার মালিক হওয়া যায় তারও তো একটা হিসাব থাকে, তারও তো একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু বেনজির আহমেদকে তো বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা, তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা তো দূরের কথা, তাকে নিয়ে তো কোনো প্রশ্নই তোলা হয়নি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যদিও শুধু টাকার অভিযোগ নয়, মানুষের জীবন নিয়ে খেলাধুলা করার অভিযোগ উঠেছে, সুতরাং তিনি গ্রেপ্তার হবেন তাতে কোনো সন্দেহ নেই। তো প্রশ্ন হচ্ছে যে যারা অফিসের মালিক, অফিসের পিয়ন, দোকানের কর্মচারীরা যখন দুর্নীতি করে, তখন যারা হয়তো কয়েক কোটি টাকার মালিক হয়, তখন তাদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করে, গণমাধ্যম তার ছবি প্রকাশ করে দেয়। কিন্তু এই বেনজির আহমেদরা যখন তাদের বিরুদ্ধে যখন শত শত বা হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসে, সেটা সত্য না মিথ্যা সেই তদন্তের দিকেও তো আমরা যাই না। ধরুন সালাম মুর্শিদি, ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, পোশাক শিল্প ব্যবসায়ী, বিশাল বড় লোক, কয়েক হাজার কোটি টাকার মালিক, তিনি যে একটা সরকারি বাড়ি দখল করলেন, আইনে প্রমাণিত হলো যে তিনি নানা রকমের প্রতারণা করেছেন, সরকারি সম্পদ নিজের নামে করে নিয়েছেন। কই, তাকে নিয়ে তো রাষ্ট্রের কোনো সংস্থা কোনো সংবাদ সম্মেলন করলো না। কেন করলো না? কারণ তিনি বিত্তবান শ্রেণীর প্রতিনিধি। তো এই জায়গাতে বলছি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো সাম্যতা নাই, এই বাংলাদেশে কোনো ন্যায্যতা নাই। এই বাংলাদেশে আমরা বলি আইন সবার জন্য সমান, কিন্তু মোটেই আইন সবার জন্য সমান নয়। আইন মানুষ দেখে চলে, ন্যায্যতা আইন মানুষ দেখে চলে, অন্যায্যতা মানুষ দেখে চলে। সুতরাং অপরাধীদের ধরার ক্ষেত্রে, অপরাধীদের সামনে আনার ক্ষেত্রে, অপরাধীদের অপরাধকে মানুষের সামনে জানানোর ক্ষেত্রে আমরা বিত্তবান এবং প্রভাবশালীদের জন্য একরকমের আচরণ দেখি, আর তুলনামূলকভাবে গরিব কিন্তু প্রতারক, আইন অমান্যকারী, দুর্নীতিবাজ, তাদের ক্ষেত্রে আরেক রকমের প্রয়োগ দেখি। কিন্তু বিষয়টি তো হওয়ার কথা ছিল উল্টো। যিনি শত কোটি টাকার দুর্নীতি করলেন তার সংবাদ যত ফলাও করে প্রচার করা দরকার ছিল, যিনি হাজার কোটি টাকা দুর্নীতি করলেন তার সংবাদ তো আরও বেশি ফলাও করে প্রচার করা দরকার ছিল। গণমাধ্যমে আমরা সেটা করি না, রাষ্ট্রীয় সংস্থাগুলোও সেইভাবে এদেরকে উপস্থাপন করে না, যে কারণে স্বর্ণের দোকানের কর্মচারীদেরকে আমরা গণমাধ্যমের সামনে এনে বিশাল করে সংবাদ সম্মেলন করি, বেনজির আহমেদ বা সালাম মুর্শিদের বিষয়টি আমরা আইন প্রয়োগকারী সংস্থা তদন্তের কাছেই যায় না, প্রশ্নই করে না তাদেরকে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ উঠলো সেটা সত্যিই না মিথ্যা, অনুসন্ধানই করে দেখে না। বেনজির আহমেদের কথা বলছি। সালাম মুর্শিদিরটা দুদক তদন্ত করেছে, তাও বহু ঘটনার পরিপ্রেক্ষিতে। বেনজির আহমেদেরটা দুদক তদন্তের উদ্যোগ নিয়েছে, সেটাও একান্তই অনিচ্ছা সত্ত্বে, ব্যারিস্টার সুমনের মতো মানুষ লেগে থাকার কারণে। সালাম মুর্শিদির যে তদন্ত হয়েছে সেটাও ব্যারিস্টার সুমনের লেগে থাকার কারণে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটা বলা যায়, যদি একটি দেশে সাম্যতা না থাকে, ন্যায্যতা না থাকে, আইনের প্রয়োগ যদি বেছে বেছে হয়, তাহলে সেই দেশে আমরা কি আশা করতে পারি যে এই দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সমৃদ্ধিতে থাকবে, শান্তিতে ঘুমাবে? এটা কি আশা করা যায়? সবার কাছেই প্রশ্ন। আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকে এই বিষয়টি চিন্তা করে দেখতে হবে।